সেই দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে 8ই নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি ছিল এবং সেই অবস্থান কর্মসূচির সেই বাস্তবায়ন পরিষদের আমি সভাপতি ছিলাম, এখনো বাস্তবায়ন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছি। সেই 8ই নভেম্বর এই ফুলপুর থেকেও একটি বাস যোগে আপনারা 45 জন অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তী সময় থেকে প্রতিদিন পর্যায়ক্রমে আপনারা পালাক্রমে তৈরি ছিলেন যে পর্যন্ত তাকে বাস্তবায়িত না হবে আমরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই কর্মসূচি চলাকালীন অবস্থায় যখন আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় একটা মিডিয়ায় আমাদের দাবিকে অযৌক্তিক ঘোষণা করলো, সেই প্রেক্ষিতে সারা দেশ থেকে আগত হাজার হাজার শিক্ষকের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয় এবং আমরা তখন সেই দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক ঘোষণা দিলাম যে শিক্ষকদের ন্যায্য দাবি এবং অধিকারের কথা দেখতে আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়ের কাছে কলম নেই। আমরা কলম সমর্পণ করার জন্য তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা দিলাম কেন্দ্রীয় শাহবাগে, যেটা এখন রাজনৈতিকভাবে এবং দেশের সকল আন্দোলন সংগ্রামের জন্য ঐতিহাসিক স্থান। সেখানে গিয়ে আমরা কলম সমর্পণ করব শান্তিপূর্ণভাবে, যাতে করে সেই কলম দিয়ে আমাদের শিক্ষকদের দাবির কথা প্রজ্ঞাপনের বিষয়ে তারা স্বাক্ষর করতে পারে। অত্যন্ত শান্তিপূর্ণ সেই কর্মসূচি ছিল। সেই শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনার পার হয়ে চানখারপুর পর্যন্ত হাজার হাজার প্রায় লক্ষাধিক শিক্ষকের পুরো ভরপুর ছিল। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে কলম সমর্পণ করে বাস্তবায়ন পরিষদের সভাপতি হিসাবে আমি যখন সেই ব্যারিকেডের উপর দাঁড়িয়ে সর্বশেষ বক্তা ছিলাম, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সেই শহীদ মিনারে চলে যাব। সেই অবস্থায় অতর্কিতভাবে পুলিশ বৃষ্টির মতো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, জল কামান, টিয়ার সেল নিক্ষেপ করে এবং আমাদের সেই শিক্ষকদের উপর লাঠিচার্জ করে এবং তাৎক্ষণিকভাবে আমাদের একজন আহ্বায়ক মাহবুব সহ 5 জনকে গ্রেফতার করা হয়। 21 ঘন্টা পর আমরা তাদেরকে আমাদের দাবির মুখে পুলিশ তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে। আমরা ঘোষণা দিয়েছিলাম যে পর্যন্ত আমাদের দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মাহবুব সহ 5 জনকে মুক্তি না দেবে সেই পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ব না এবং আমরা তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম এবং 9 নভেম্বর সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশের কোনো প্রাথমিক বিদ্যালয় বাকি ছিল না যেখানে এই কর্মবিরতি পালন হয়নি। তারপর তাদেরকে মুক্তি দেওয়ার পর সরকারের বিভিন্ন পর্যায় থেকে এনএসআই, ডিজিএফ সেই বাস্তবায়ন পরিষদের সভাপতি হিসাবে তারা আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ শুরু করে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে যখন যোগাযোগ শুরু করে এনএসআই এর মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের লোকজন, তখন তাদেরকে শর্ত দিয়েছিলাম 13 তারিখে শেখ হাসিনার রায়ের একটা বিষয় ছিল, তাকে কেন্দ্র করে সারা দেশ এবং ঢাকা শহর খুবই আতঙ্কিত অবস্থায় শঙ্কার মধ্যে ছিল। তারা বারবার সারাদিন ব্যাপী আমার সাথে বৈঠক করছিল। তখন আমি বলেছিলাম আমাদের যে 3 দফা দাবি, এখানে দাবিগুলো যখন অর্থ মন্ত্রণালয়ে যায়, অর্থ মন্ত্রণালয় সম্মতি না দেওয়াতে সেটা ব্যাক হয়ে আসে। তখন আমি তাৎক্ষণিকভাবে বলেছিলাম আমরা এই আন্দোলন স্থগিত করতে পারি বা এই আন্দোলন থেকে সরে যেতে পারি যদি অর্থ সচিব সহ আমাদের সচিব সহ আমাদেরকে বসার ব্যবস্থা করে দেন এবং তারা যদি আমাদের এই 3 দফা দাবির প্রতি আমাদেরকে সন্তোষজনক আশ্বস্ত করতে পারেন, তাহলে আমরা এই আন্দোলন কর্মসূচি স্থগিত করতে পারি। সেই পরিক্রমায় কমিটমেন্ট অনুযায়ী তারা অর্থ সচিব এবং আমাদের সচিব তাদের সাথে কিন্তু আমাদের 2 দিন ব্যাপী, প্রথম দিন আমাদের সচিব এবং পরবর্তী দিন অর্থ সচিবের সভাপতিত্বে আমাদের সচিবের উপস্থিতিতে আমরা বৈঠক করি এবং সেই বৈঠকে এবং আপনারা যারা শিক্ষক আছেন আপনারা দেখেছেন এবং জেনে নেবেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যখন আমাদের মন্ত্রণালয়ের সচিব সহ বৈঠক করেছি, আমরা বলেছি আমাদের দাবির ব্যাখ্যা করে আপনাদের প্রেস রিলিজ দিতে হবে। প্রেস রিলিজ দিয়েছে
এবং পরবর্তী দিন অর্থ সচিবের সভাপতিত্বে যে বৈঠক হয়েছে, আমরা বলেছিলাম আমাদের দাবি সহ আপনারা যেটা বাস্তবায়ন করবেন, আন্তরিক কাজ করছেন, সেটার প্রেস রিলিজ দিতে হবে। মন্ত্রণালয় থেকে কিন্তু সেটারও প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছিলাম, তাদেরকে আমরা একটু সময় দিয়েছিলাম এবং সেই প্রেক্ষিতে পরবর্তীতে আমরা বিভিন্নভাবে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি এবং আপনারা দেখেছেন গতকালকে আমরা কেন্দ্রীয় আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমাদের দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আমরা সেই ফাতেমা আক্তারের যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা আলহাজ সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই বলে গিয়েছেন, আমরা কিন্তু দাবি করেছি সরকারের কাছে যে এই ফাতেমা আক্তার আমাদের যে আন্দোলন যোদ্ধা, আমাদের যে বোন শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, রাষ্ট্রীয়ভাবে তার ক্ষতিপূরণ দিতে হবে। তার চাকরি 16 বছর হয়েছে, 25 বছরের নিচে ফুল পেনশন পায় না, তাকে অবশ্যই ফুল পেনশনের, পূর্ণ পেনশনের ব্যবস্থা করতে হবে। এবং আমার ভাই রক্তে যে রাজপথ রঞ্জিত হয়েছে, 2 শতাধিক শিক্ষক আহত হয়েছে, এই আহতদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই দাবিতে গতকাল আমরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছি এবং ইতিপূর্বে মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক আমার যোগাযোগ আছে। গত বুধবারে যখন মন্ত্রণালয়ের সচিব এবং অতিরিক্ত সচিব স্যারের সাথে কথা বলেছি, তারা বলেছিল যে আমাদের 3 দফা দাবির বিষয়ে প্রস্তাবনা আগামী রবিবার পাঠাবে। আমি তাদেরকে বলেছিলাম শুক্রবার আমাদের যেহেতু প্রেস কনফারেন্স আছে, সেখানে গিয়ে যে আমরা যেন কিছু বলতে পারি, আপনারা কাজ করছেন তার দৃশ্যমান কিছু চাই। এবং আমি আগামীকাল বৃহস্পতিবার সরাসরি মন্ত্রণালয়ে আপনাদের সাথে বসতে চাই। সেই প্রেক্ষিতে অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান স্যার বললেন যে আমি আপনাকে যেটা বলছি সেই রেফারেন্স দিবেন যে রবিবার থেকে অর্থ মন্ত্রণালয় সহ আপনাদের দাবিগুলো চলে যাবে। আমি বললাম স্যার সশরীরে এসে আমি সেটা অগ্রগতি চাই। যাই হোক, সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার আমি যথারীতি মন্ত্রণালয়ের সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন কোনো পাস থাকে না, তারপরেও বিশেষ ব্যবস্থায় আমি মন্ত্রণালয়ে গিয়েছি, ওখানে বৈঠক করেছি এবং আমি বলেছি যে একটা কিছু আজকেই পাঠাতে হবে। সেই প্রেক্ষিতে আমাদের যে 2 নম্বর দাবি 10 এবং 16 বছরে উচ্চতর গ্রেড ভর্তি, তখন আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের 2 নম্বর দাবির প্রস্তাবনা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার পাঠিয়েছে এবং আমার ফেসবুক স্ট্যাটাসে আপনারা দেখেছেন সেই কপি। এইটা আমাদের একটা অগ্রগতি এবং আগামী রবিবার আমাদের বাকিগুলো পাঠাবে। সেই জন্য গতকালকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কিন্তু ঘোষণা দিয়েছি দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষে, যদি আগামী 29 তারিখের মধ্যে আমাদের বোন এই ফাতেমা আক্তার যে মৃত্যুবরণ করেছে, আন্দোলন যোদ্ধা, তার পরিবারকে যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের ঘোষণা সহ তার পূর্ণ পেনশনের ঘোষণা, আহতদের সুচিকিৎসা এবং আমাদের এই 3 দফার দৃশ্যমান অগ্রগতি না হয়, আগামী 29 তারিখ পর্যন্ত সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছি এবং 30শে নভেম্বর থেকে আবারও সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। এই ঘোষণা আপনারা পেয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। তো আগামী 30শে নভেম্বর থেকে আমার এই বক্তব্য যারা সারা দেশের শিক্ষকবৃন্দ যারা লাইভে শুনছেন, ভিউয়ার্স যারা আছেন, আপনারা প্রস্তুতি নিন। যদি আমাদের রবিবারে প্রস্তাবনাগুলো না যায়, দৃশ্যমান অগ্রগতি না দেখি, 30 তারিখ থেকে আবারও ইনশাআল্লাহ আমাদের সেই লাগাতার কর্মবিরতি চলবে। এবং আর একটা বিষয়, আমরা যে আন্দোলনে ছিলাম, প্রথম দিন যখন শিক্ষকরা আহত হয়েছে, সেখানে কিন্তু 9 নভেম্বর দুপুরবেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আমাদের দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় বরাবর, আজানের একজন জবাব দেন, উনার বরাবর কিন্তু দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানোর জন্য আমরা আবেদন দিয়েছিলাম। সেই প্রেক্ষিতে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া মহোদয় কিন্তু সেই দিন
পরবর্তী দিন এসে আমাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছিলেন এবং সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং এদেশের সকল রাজনৈতিক দল, জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, এনসিপির হান্নান মাসুদ সাহেব, শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে সকল সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো আমাদের এই আন্দোলনের এবং আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছিল। কাজেই সরকারের প্রতি আবারও আজকের এই ফাতেমা আক্তারের দোয়া মিলাদ মাহফিল থেকে আহ্বান জানাচ্ছি, দ্রুত আমাদের এই যৌক্তিক 3 দফা দাবি আপনারা মেনে নিন, যাতে করে সামনে আমাদের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা আমাদেরকে যেন এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য যেন আমরা আমাদের এই পরীক্ষা বর্জন করতে বাধ্য না হই। আমরা এও ঘোষণা করেছি আমাদের এই লাগাতার কর্মবিরতি চলবে, দাবি আদায় এবং দৃশ্যমান না হলে প্রয়োজনে আমরা বন্ধের সময় পরীক্ষা নিব। যাক, তো এখন আমি আমার লোকাল আজকের এই প্রোগ্রামে আসছি, আমরা দোয়া করব দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এবং এই ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি যে উদ্যোগ নিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে আজকের যিনি প্রধান অতিথি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি অনেক বাধা বিন্ধ্যাচল পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছেন। তিনি ময়মনসিংহ জেলা অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদল দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসবে, আমি আজকেও স্ট্যাটাস দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় স্ট্যাটাস দিয়েছেন আগামী নির্বাচন মহান জাতীয় সংসদের এবং দেশের আইন প্রণয়নের সর্বোচ্চ জায়গা আল্লাহ পাক আপনাকে যেন কবুল করে এবং কবুল করার পর আপনি যেন আমাদের ভুলে না যান। এই প্রাথমিক শিক্ষকদের, ফুলপুরের প্রাথমিক শিক্ষকদের এবং সারা দেশের প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি অধিকার এবং তাদের সুখ দুঃখে এবং বিপদ আপদে আপনি আমাদের এবং সকলের পাশে থাকবেন। কৃষক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই শিক্ষক সংগঠন সম্পৃক্ত ছিল। তারপর 1947 সালে রেল বিভাজনের পরে পাকিস্তান প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 20 ফেব্রুয়ারি ময়মনসিংহ প্রেস ক্লাব থেকে অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যাত্রা শুরু হয়। কাজে এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠা শুরু কিন্তু এই ময়মনসিংহ থেকে। এবং আজকে আমাদের সেই কিংবদন্তি নেতা অধ্যাপক আবুল কালাম আজাদের 11তম মৃত্যুবার্ষিকী। আজকে আমরা এই সবার মাধ্যমে তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন। তার জন্য ডিজি মহোদয় কিন্তু ডেকেছিল, ভুলে গিয়েছিলাম। তারপর ডিজি মহোদয় জানিয়েছেন এবং গতকালকে প্রেস কনফারেন্স চলা অবস্থায় মন্ত্রণালয় থেকে আবারও আমাকে জানিয়েছেন পদোন্নতির বিষয়। জনপ্রশাসনের একটা বাইন্ডিংস আছে, আমাদের বর্তমানে 65%, ইতিমধ্যে 80% করেছে। আমরা শতভাগ চেয়েছি। অর্থ সচিব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এইটা জনপ্রশাসনে পাঠালে তিনি তদবির করে বাড়াবেন যতটুকু সম্ভব।